নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। আজকে ভোটের সকালটা যেভাবে শুরু করেছিল তৃণমূল, সেভাবে শেষ করতে পারল না। তৃণমূল ভেবেছিল আজকে টি-20 খেলবে। দক্ষিণবঙ্গে ভোট ঢুকে পড়েছে, মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট ঢুকে পড়েছে, তো তৃণমূল ভেবেছিল আজকে টি-20 খেলবে। টি-20 খেলার মোড নিয়েই খেলা শুরু করেছিল, কিন্তু ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর হিসেব একটু আলাদা ছিল। মুর্শিদাবাদ কেন্দ্রে বেশ ঝামেলা হয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় ঝামেলা হয়েছে, কিন্তু বাকি যে 3টি কেন্দ্রে ভোট হয়েছে, মালদা উত্তর, মালদা দক্ষিণ আর জঙ্গিপুর, এই জায়গাগুলোতে অপেক্ষাকৃত কম ঝামেলা হয়েছে। এর মধ্যে যদি র্যাঙ্কিং করা হয় ঝামেলার, তাহলে মুর্শিদাবাদে সব থেকে বেশি ঝামেলা হয়েছে, জঙ্গিপুরে তারপরে, মালদা দক্ষিণে তারপরে, মালদা উত্তর তারপরে। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম ভালো প্রতিরোধ গড়ে তুলেছিলেন। জায়গায় জায়গায় দেখা গেছে তৃণমূলের গুন্ডা বাহিনীকে কেন্দ্রীয় বাহিনী ঘাড় ধরে নিয়ে যাচ্ছে, আবার জায়গায় জায়গায় দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে নেই, সেই সুবিধা তৃণমূলী গুন্ডারা নিয়েছে। আজকে প্রায় 430টির মতন অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 90-95টা অভিযোগ সাধারণ মানুষ করেছে, এবং সাধারণ মানুষ যত অভিযোগ করেছেন তা কিউআরটি টিম যথাসম্ভব যত তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিছু আনসলভ থেকে গেছে, কিন্তু বেশিরভাগই মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আর বিরোধী পার্টিরা বাকি 340টার মতন অভিযোগ করেছে ইলেকশন কমিশনে যে ভোট কন্ডাক্ট ঠিক করে হচ্ছে না। এর মধ্যে সিপিএম সব থেকে বেশি সংখ্যক অভিযোগ করেছে, তারপরে কংগ্রেস এবং তারপরে বিজেপির ক্যান্ডিডেটদেরকেও দেখা যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে, প্রত্যেকটি বুথে বুথে ছুটতে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো অ্যাড্রেস করতে দেখা গেছে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি কর্মীদের মধ্যে এত উৎসাহ দেখা যায়নি, এবং বিজেপি প্রার্থীদের মধ্যে এত উৎসাহ দেখা যায়নি, যেটা এবার 2024-এ দেখা যাচ্ছে। এবার প্রত্যেকটি বিজেপির ক্যান্ডিডেট মনে করছে তারা জিততে পারে, কারণ হাওয়া তাদের পক্ষে, এবং সাধারণ মানুষ প্রত্যেকেই সেই কথাই বলছেন। এর জন্য তৃণমূল লাগাতার চেষ্টা করছে সন্ত্রাস করার, ভোট সন্ত্রাস করার, কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারছেন না। হ্যাঁ, কিছু জায়গায় সুবিধা করছেন, কিছু জায়গায় ভোট চুরি হচ্ছে, কিছু জায়গায় লুট হচ্ছে, কিন্তু যে পরিমাণ ভোট লুট হওয়ার কথা ছিল, যে পরিমাণ ভোট চুরি হওয়ার কথা ছিল, যে পরিমাণ ভোট রেগ হওয়ার কথা ছিল, সেই পরিমাণ ভোট কিন্তু তৃণমূল রেগ করতে পারেনি। তৃণমূল কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে তাদের সমস্ত বাহিনীকে দিয়ে। যত সময় যাচ্ছে একটা কথা জানতে পারছি, ভোট পরিচালনা করার চেষ্টা করছেন এবি। এই এবিটাকে অভিষেক ব্যানার্জি চুরি করার নতুন নতুন পন্থাকে বার করেছেন এবি। সমস্ত দলীয় নেতাদের এভাবে নির্দেশ দেওয়া হতো যে এবি বলেছে এই কাজটা করতে হবে, এবং দলীয় নেতারাও ঝাঁপিয়ে পড়তো। এই যে আজকে এসএসসি দুর্নীতির কথা দেখছেন, এই সমস্ত কিছু এবির ক্রিয়েশন, সমস্ত কিছু এবির তৈরি। এবির অর্ডার ছিল যত খুশি চাকরি বিক্রি করো। তাদেরকে যখন বলা হয়েছিল যে এত চাকরি দেবে কোথা থেকে, তার কিন্তু কোনো উত্তর আসেনি। আজকে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 6000 বা 7000 চাকরি বিক্রি হয়েছে, এই সংখ্যাটা একদমই ভুল। এই কজন প্রিভিলেজড, এই কজন পয়সা দিয়ে চাকরি পেয়েছে, পয়সা দিয়ে চাকরি পায়নি তাদের সংখ্যা অনেক বেশি, সারা রাজ্যে ছড়িয়ে আছে তারা। সেই হিসেব আমরা করতে পারবো না। কোনো কোনো অঞ্চলে এই সংখ্যাটা 500 জন ছাড়িয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন পুরো পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এবং তার টাকার অঙ্ক কোথায় দাঁড়াতে পারে। এবির নির্দেশ ছিল 5 লাখ টাকা করে তোলার, কিন্তু তার দালালরা 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 20 লাখ যেমন খুশি পয়সা তুলেছেন। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ পয়সা এরা ঢুকিয়েছে। এই যে পার্থ চ্যাটার্জির বাড়িতে 51 কোটি টাকা পাওয়া গেছে, এ তো হৈমশিলের চূড়া মাত্র। পার্থর বাড়িতে তো সামান্য একটা ভাগ গেছে, সমস্ত টাকা তো এবির ঘরে ঢুকেছে, সমস্ত টাকা তো দিদির ঘরে ঢুকেছে। আমরা বুঝতে ভুল করি কেন এগুলো? এখনো কোন শক্তি তৃণমূলকে, অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে চলেছে? এদের তো বাঁচার কোনো রাস্তাই নেই। পার্থ চ্যাটার্জির বাড়িতে তো মাত্র 51 কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু এই চাকরি বিক্রির যে টাকা, এটা 51 কোটি নয়, 100 কোটি নয়, 200 কোটি নয়, কয়েক হাজার কোটি টাকা। যে টাকাটি পাচার হয়ে বিদেশেও গেছে, বিদেশি অস্ত্র আনার জন্যও গেছে, যে টাকাটি সোনায় কনভার্ট হয়েছে, যে টাকাটি ভোটের সময় ছড়ানো হচ্ছে, তার হিসেব কি ইডি বা সিবিআই পাচ্ছে না? তার হিসেব কি কেন্দ্র সরকার বুঝতে পারছে না? কেন এখনো এরা জেলের বাইরে? এরা তো দৃষ্টান্ত প্রতিষ্ঠা করছে যে চুরি করেও কিছু হয় না। আমাদের রাজ্যের মাথায় যারা আছে তারা যদি এই মেসেজটা বারবার দিতে থাকে, চুরি করেও বুক ফুলিয়ে ঘোরা যায়, তাহলে তো মানুষ চুরি করবেই। জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে, 20,000 কোটি টাকা মানি লন্ডারিং হয়ে দুবাই গেছে। কত টাকা অন্যদিকে গেছে?
একটি কথা শুনলে খুব অবাক হবেন আশা করি। তারা ভারতবর্ষের জিএসটি কালেকশন 1.5 লাখ কোটি টাকা মান্থলি, অ্যাভারেজ বলছি। কিন্তু এই তৃণমূল সরকারের দুর্নীতির পরিমাণ 3 থেকে 4 লাখ কোটি টাকা হয়ে গেছে। আমরা শুধু শুনছি যে দুর্নীতি হচ্ছে, এখানে দুর্নীতি হচ্ছে, ওখানে দুর্নীতি হচ্ছে, সামান্য কিছু টাকা ভাবছি হয়তো, বা 100 কোটি, 200 কোটি, 400 কোটি এই টাকা ভাবছি, কিন্তু এই দুর্নীতির পরিমাণ 3 থেকে 4 লাখ কোটি টাকা। সারা ভারতবর্ষের 2 থেকে 3 মাসের জিএসটি কালেকশন, ভাবতে পারছেন কি বিশাল দুর্নীতি। আজকে এরা চুরি করছে, আবার বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার বড় বড় কথা বলছে মঞ্চে উঠে। কি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করছে এরা বাংলার জন্য। সিপিএম বাংলায় 35 বছরে গণতন্ত্র রাখেনি, ভোট লুট করেছে, মেরেছে, সমস্ত কিছু করেছে, কিন্তু এত চুরি হয়নি। আজকে যে পরিমাণ চুরি হয়েছে, তারপরে মানুষের উপর অত্যাচার হয়েছে, সাধারণ মানুষকে আজকে কাকে পরিণত করেছে। সাধারণ মানুষ আজকে দুটো খাবার জন্য হাঁচড়ে পাচ্ছে বেড়াচ্ছে। আজকে বঙ্গবাসীর বাংলায় কাজ নেই, আজকে বঙ্গবাসীর কাজের জন্য, দুমুঠো ভাত খাবার জন্য, তার পরিবারকে দুমুঠো অন্ন সংস্থান করানোর জন্য তাদেরকে বাইরের রাজ্যে কাজে চলে যেতে হচ্ছে। শুধু এটুকু যদি বুঝতে চান, হাওড়া স্টেশনে গিয়ে একটি দিন কাটিয়ে আসুন, তাহলেই বুঝতে পারবেন কি পরিমাণ বাঙালি লেবার বাইরে চলে যাচ্ছে প্রত্যেক দিন, শুধু এদের টাকা চুরির জন্য। তারপরেও এরা ক্ষমতায় থাকার কথা ভাবছে। ভারতীয় সংবিধান কি এত দুর্বল, এই দুজনকে আটকাতে পারছে না? এই প্রশ্নটি রইল বাংলার মানুষের কাছে। আমার বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।